তবে আমি যদি আবার এই ডিটারমাইনটা করি যে আমি 21 ইয়ার্স এজ ধরে দিলাম, তো এখানে কোশ্চেনটা চলে আসে তাহলে আমাদের শিক্ষাগত যোগ্যতা অ্যাকচুয়ালি কি হবে? এটা কি মেধা না কোটা, মানে 10% কোটা করে দিতে হবে রাজনৈতিক দলগুলোকে যাতে তরুণ তরুণীদের দেয়? একাত্তরের গ্লানি কি চব্বিশের উল্লাস দিয়ে ঢেকে দেওয়া যায় কিনা, তাই না? তা আমার কথাটা ছিল যে একাত্তরে যদি কোনো রাজনৈতিক দল ভুল করেও থাকে সেই ভুলটা তো তার স্বীকার করে রিকনসাইল করে তারপর রাজনীতিতে আসাটা উত্তম না? প্রায় তিনটা টার্মে আমরা আসলে বাস্তবিক অর্থে কোনো ইলেকশন দেখি নাই। দেশের মানুষ আসলে নির্বাচন বা রাজনৈতিক দলের সাথে সবকিছু নিয়ে একটা নেগেটিভ পারসেপশন তৈরি হয়েছে। জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ন্যূনতম বয়স 25 বছর থেকে কমিয়ে 21 বছর করার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন, এবং প্রার্থী করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে মোট আসনের ন্যূনতম 10% তরুণ তরুণীদের মধ্য থেকে মনোনীত করার একটি সুপারিশ করা হয়েছে। এখন এই যে 10%, এটি করা হবে কি হবে না সেটি পরের বিষয়, কিন্তু এই যে সুপারিশটি, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন হৃদয় স্বজন? ধন্যবাদ। দেখুন, এখানে একটা বিস্তারিত আলোচনার বিষয় রয়েছে যে আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থান আন্দোলনে এই তরুণরা সামনে থেকে যেভাবে নেতৃত্ব দিয়েছে, সেই জায়গা থেকে দেশের জাতীয় নির্বাচনে তরুণরা অংশগ্রহণ করুক এই ধরনের একটা চাওয়া আসতেই পারে, এবং চাওয়াটা কোনোভাবেই মানে অতিরিক্ত চাওয়াও না। তবে আমি যদি আবার এই ডিটারমাইনটা করি যে আমি 21 ইয়ার্স এজ ধরে দিলাম, তো এখানে কোশ্চেনটা চলে আসে তাহলে আমাদের শিক্ষাগত যোগ্যতা অ্যাকচুয়ালি কি হবে? আমরা যেমনটা দেখতে পাচ্ছি স্থানীয় সরকার সংস্কার কমিশনে বলা হচ্ছে যে ওইখানে উপজেলা চেয়ারম্যান বা ইউনিয়ন চেয়ারম্যানের ন্যূনতম হচ্ছে স্নাতক পাস থাকা লাগবে। এখন তাহলে আমরা জাতীয় নির্বাচনে 21 ইয়ার্স এর কেউ যদি যাই, 21 ইয়ার্স এ অ্যাকচুয়ালি দেশের শিক্ষা ব্যবস্থায় স্নাতক পাস অলমোস্ট গ্রাজুয়েশনের কথা থাকে, বাট গ্রাজুয়েটেড তো হয় না অ্যাজ পার আই নো, বা আমি যেমনটা আমরা দেখি। তো সেই জায়গা থেকে 21 ইয়ার্স এর জায়গা হয়তো 23 বা 22 হইলেও একটু বেটার হতো। আর অবশ্যই যেটা বলা হয়েছে যে অ্যাটলিস্ট 10% হচ্ছে তরুণদের মধ্যে থেকে অংশগ্রহণ থাকতে হবে, এটা আমি খুবই পজিটিভলি দেখি। এবং আমার কেন যেন মনে হয় শুধু এটা নিয়ম না হলেও হৃদয় অন্যান্য স্বজন, রাজনৈতিক দলের ভিতরে হৃদয় হয়তো দেখা। স্বজন, এই বিষয়টি আপনি পজিটিভলি দেখছেন। এটা কি এই যে বলা হচ্ছে যে সুপারিশটা করা হলো, হবে কি হবে না সেটি পরের বিষয়, কিন্তু এই সুপারিশটা কি আপনার কাছে কি মনে হয়, এটা কি মেধা না কোটা, মানে 10% কোটা করে দিতে হবে রাজনৈতিক দলগুলোকে যাতে তরুণ তরুণীদের দেয়, তরুণ তরুণীরা তারা যোগ্যতায় আসবেন না এই কোটায় দিতে হবে তাদেরকে, বিষয়টা কি এরকম? না, 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 এটা মোটেও কোটা নয়। কারণ আপনি যদি দেখেন এই যে জুলাই গণ অভ্যুত্থান যেটা ঘটেছে সেটা এই তরুণদের নেতৃত্বের মধ্য দিয়ে হয়েছে। আমরা অস্বীকার করছি না যে আওয়ামী বিরোধী অন্যান্য রাজনৈতিক দলের এখানে অবদান রয়েছে। তাহলে এখানে আপনি দেখতে পারবেন পরশুদিন রিফাত হোসেন একটা স্ট্যাটাস দিয়েছিল যে বিএনপি চাইলে হয়তো 28 অক্টোবরে একটা গণ অভ্যুত্থান ঘটে যেতে পারতো, কিন্তু সেখানে তাদের লিডিং পর্যায়ে যে নেতারা ছিল তারা হয়তো ওই ধরনের দুঃসাহসিক যে বোল্ডটা বা পজিশনটা নেওয়া লাগে সেটা নিয়েছিল না বলেই সেই গণ অভ্যুত্থানটা 24শে জুলাই এসে ঘটলো, যেখানে নাইট সাহেবকে দেখেছি যে রক্ত মাখা রক্ত জমা গা নিয়ে এসে বন্দুকের সামনে দাঁড়িয়ে এক দফা ঘোষণা দিতে, এবং সেই দাবির সাথে অন্যান্য রাজনৈতিক দলের কর্মীরা এসে যোগ দিয়ে গণ অভ্যুত্থানটা ঘটিয়েছে। আমি কথাটি এই কারণে বললাম এই কারণে যে তার মানে এর থেকে প্রমাণিত যে আমাদের তরুণ যারা উঠে আসছে তারা এই দেশকে ওই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, বা ক্ষেত্র বিশেষে দেখা যায় যে দেশের প্রতি দায়বদ্ধতা ভালোবাসা মমতার জায়গাও তাদের হয়তো ক্ষেত্র বিশেষ অনেক সময় বহির্প্রকাশ ঘটে বেশি। সেই জায়গা থেকে আমার মনে হয় যে যদি আমার 300 আসন থেকে এখানে 10%, মানে 30 জন, দেশে 30 জন না, 30 জনের 30 জনের কয়েক গুণ বেশি হয়তো যোগ্য তরুণ নেতৃত্ব অলরেডি উঠে এসেছে যাদের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। জি, আপনাকে ধন্যবাদ। মাইন আহমেদ, আমি একটু আসি আপনার কাছে। আপনি এই ব্যাপারটা কিভাবে দেখছেন? অভ্যুত্থান ঘটানো আর সরকার পরিচালনা, দুইটি বিষয় কি আপনার কাছে মনে হয় যে একই রকম, অথবা এই বিষয়ে আপনি কি বলবেন মাইন আহমেদ? হোক দীর্ঘ সময়ের আন্দোলন পরিচালনা এবং সরকার পরিচালনা নিশ্চয়ই ভিন্ন দুইটা বিষয়। এটা যে শুধুমাত্র এখন বোঝা যাচ্ছে এমন না, সেটা একাত্তর পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে অনেক বেশি সেটা আমরা দেখেছি। আমাদের পূর্ববর্তী বক্তা বাকশালের টপিক অবতারণা করলেন। তো আমি আসলে এখানে একটু আগের টপিকটায় ব্যাক করতাম, কারণ হচ্ছে যে আমি যেটা বলছিলাম যে জামাত রাজনীতি করবে কি করবে না সেই বিষয়, ধরেন উনি বললেন 24কে একটা রেফারেন্স পয়েন্ট ধরতে। এখন 24 আর 71 তো কোনো মুখোমুখি বিষয় না, যে এই দুইটাতে ভূমিকা ধরেন সাংঘর্ষিক ভাবে দেখায় জিনিসটা কোনোভাবে। এই যে একটা আলোচনা হচ্ছিল অন্য একটা গণমাধ্যমে যে আপনার একাত্তরের গ্লানি কি চব্বিশের উল্লাস দিয়ে ঢেকে দেওয়া যায় কিনা, তাই না? তা আমার কথাটা ছিল যে একাত্তরে যদি কোনো রাজনৈতিক দল ভুল করেও থাকে সেই ভুলটা তো তার স্বীকার করে রিকনসাইল করে তারপর রাজনীতিতে আসাটা উত্তম না? তো ওই আমার পূর্ববর্তী বক্তা উনিও বললেন যে যদি কখনো আওয়ামী লীগ ব্যাক করতে চায়
এবং সে একটা গণ আন্দোলনের ভূমিকা রাখে, তাহলে কি তার 24-এর পাপ ধরে যাবে কিনা? তো 24টা 71-এর কন্টিনিউশন, বা 52-র, 62-র, 69-র, 90-এর কন্টিনিউশন। 24 যেই আকাঙ্ক্ষাগুলো আমরা অতীত লড়াইগুলোর মাধ্যমে অর্জন করতে পারি না, সেই আকাঙ্ক্ষাগুলো প্রাপ্তির জন্যই তো আমরা বারবার লড়াই করি, এবং সেটাই হয়তো সেটাই আমরা 24 এসে করেছি আবারও। তো আরো একটা কথা উনি বললেন, বাকশালে তো আমার ছাত্র সংগঠনেরও একটা বেশ কি বলে গর্হিত ভূমিকা আছে, এবং সেটা নিয়ে আমরা ওপেনলি আলাপ করি, ইন্টারনালি এবং এক্সটার্নালি উই আর ভেরি ক্রিটিক্যাল অ্যাবাউট ইট। এমনকি 13 নিয়েও আমরা আমাদের সংগঠনের ভেতরে এবং বাইরে যথেষ্ট ক্রিটিক্যাল, এবং ক্রিটিক্যালি বিষয়গুলোকে দেখি এবং আমরা নিজেদেরকে ক্রিটিসাইজ করি, যে জায়গাগুলোতে রাজনৈতিকভাবে আমরা সাংগঠনিকভাবে সিদ্ধান্তে পৌঁছাইছি যে এই জায়গাগুলো আমাদের ক্রিটিসাইজ করার মতো। আরেকটা বিষয় হচ্ছে অপরাধের মাত্রার একটা বিষয় আছে। একটা হচ্ছে গণহত্যায় অংশগ্রহণ করা, যেটা আওয়ামী লীগ এবং জামাত করেছে। কাজেই এই পাপ তো আসলে মানে কিভাবে এটা রিকনসাইল করবেন আমি জানি না। প্রত্যেকটা অভ্যুত্থান কিংবা প্রত্যেকটা আন্দোলনের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন প্রসেস ঠিক করা, যেটা আমরা এখন পর্যন্ত এই 24-এর গণঅভ্যুত্থানে করতে পারি নাই, যে কারণে আওয়ামী লীগের বিচার নিয়ে এত সমস্যা হচ্ছে, কিংবা অন্যান্য যেসব অংশীজন গত 15 বছর ধরে বিভিন্ন ভূমিকা রাখছে তারা কিভাবে রিকনসাইল হবে, কারণ এই সংখ্যাটা তো কম না। জি ফ্যাসিবাদের দ্বারা ফ্যাসিলিটেট হয়েছে, ফ্যাসিবাদের ভয় বা নানান কারণে যারা ফ্যাসিবাদের সমর্থন করছে, এই সংখ্যাটা অনেক বড়। কাজেই এইটার তো রিকনসিলিয়েশনের একটা প্রসেস হইতে হবে। মাহফুজ ভাই লম্বা সময় ধরে বলতেন যে রিকনসিলিয়েশন হবে রিডেমশনের পরে, কিন্তু সেই প্রক্রিয়াটা কি, সেই প্রক্রিয়াটা আমরা এখনো বের করতে পারিনি। জি কাজেই হুমায়ুন সেই আহমেদ। প্রক্রিয়াটা যেমন আমরা 71-এও ফেল করেছি, 24-এও ফেল করতেছি, এটা বাংলাদেশের রাজনীতির জন্য ক্ষতিকর। আমাদের একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন প্রসেস বের করতে হবে। আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না, এবং করলে কোন প্রক্রিয়ায় করবে, এই গোটা বিষয়টাই তো একটা ন্যাশনাল কনসেনসাসের উপরে নির্ভর করতেছে, যে আমরা ন্যাশনালি এটার উপর একটা কনসেনসাস বিল্ড করব যে এইরকম পন্থায় রাজনীতি করলে সে আর সামনে রাজনীতি করতে পারবে না, একটা দৃষ্টান্ত স্থাপন হবে। আমি একটু সোহাইব হোসেন আপনার কাছে আসি, যে বিষয়টি নিয়ে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা এবং কিভাবে তারা রাষ্ট্র পরিচালনা করছেন, মাইন আহমেদ বলছেন। আমি ছোট করে একটু বলি, বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রি বিসিআই এর সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ বলেছেন যে আইএমএফ এর প্রেসক্রিপশন মেনে চলছে সরকার, এতে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, গণতান্ত্রিক সরকার ছাড়া স্বস্তি ফিরবে না, ব্যবসায়ীরা গণতান্ত্রিক সরকার চায়, তাই যত দ্রুত সম্ভব নির্বাচনী প্রক্রিয়া যাওয়া উচিত অন্তর্বর্তী সরকারের। ব্যবসায়ীরাও এখন এই কথা বলছেন, আপনার কাছে কেন মনে হয় তারা এই কথা বলছেন, সোহাইব হাসান? এটা আপনি খেয়াল করে দেখবেন যে কোনো স্বৈরশাসক কিংবা কোনো অটোক্রেটের পতনের পর সাধারণত যেই গতিতে আমরা সংস্কার কিংবা রাষ্ট্রের নতুন যাত্রাকে প্রত্যাশা করি, সেটা অনেক সময় হয়ে ওঠে না। আপনি এটা ইরাকে সাদ্দাম পরবর্তী সময়েও আমরা একই ধরনের ব্যাপার লক্ষ্য করেছি, যে সাদ্দাম আমলে যে ধরনের মেগা প্রজেক্ট বা যত দ্রুত সিদ্ধান্তগুলো নেওয়া যেত, সাদ্দাম পরবর্তী সময়ে আসলে সেই সিদ্ধান্তগুলো অনেকটা স্লথ হয়ে পড়েছিল এবং মানুষের মনে এক ধরনের প্রশ্ন এবং শঙ্কার জায়গা তৈরি হয়েছিল। এখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে অনেক কিছুতেই ক্যাপাবল, যেটা আসলে একটা ইন্টারিম গভর্নমেন্ট বলেন বা একটা তত্ত্বাবধায়ক সরকার বলেন, সেই অর্থে ক্যাপাবল হয় না। সুতরাং এই সরকারের আসলে প্রায়োরিটি হওয়া উচিত একটা সংস্কার, এটা বিএনপির ভাষায় ন্যূনতম সংস্কার, কিংবা কারো কারো ক্ষেত্রে সেটা কেউ সেটা ভাবতে পারে এক্সটেন্সিভ সংস্কার। এখন সংস্কার যেটাই হোক, আমার মতে সেটা আসলে অতি দ্রুত সম্পূর্ণ করে আসলে আমাদের নির্বাচনের দিকে যাওয়া উচিত। কারণ প্রায় তিনটা টার্মে আমরা আসলে বাস্তবিক অর্থে কোনো ইলেকশন দেখি নাই। দেশের মানুষ আসলে নির্বাচন বা রাজনৈতিক দলের সাথে সবকিছু নিয়ে একটা নেগেটিভ পারসেপশন তৈরি হয়েছে, যেমনটা মাইন ভাই অনেকটা বলে, আমি অনেকটা একমত বলা চলে। সোহাইব সুতরাং হাসান। ইন্টারিম গভর্নমেন্টের উচিত খুব দ্রুত একটা ইলেকশনের দিকে এগিয়ে যাওয়া। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।